দেখুন, আমি মঞ্জুর ভাইয়ের সাথে সংযোজন করি যে আহ, আমেরিকা এখন পর্যন্ত রাফলি 30 থেকে 40টা দেশে সরকারকে টপল করেছে অথবা রেজিম চেঞ্জ করেছে। কোথাও কোথাও সাকসেসফুল হয়েছে, কোথাও কোথাও তার ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। সো আমেরিকান ওয়ার মেশিন তাদের ডোমেস্টিক পলিটিক্স ঠিক রাখার জন্য সব সময় তারা এই যুদ্ধটাকে তারা আমেরিকার বাইরে নিয়ে গেছে, এবং দুইটি ওয়ার্ল্ড ওয়ারে একটা গুলিও আমেরিকাতে ফোটে নাই। কিন্তু তারা এটার অ্যালাইড ফোর্সের মেম্বার ছিল, এবং তাদের এই যে ওয়ার মেশিন এবং এই যুদ্ধটাই তাদের ডোমেস্টিক পলিসির একটা বড় অংশ, রাজনীতি টিকিয়ে রাখার একটা বড় অংশ। যে ট্রাম্পের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো যাতে ডোমেস্টিক রাজনীতিতে কম প্রভাব পড়ে, সেই জন্য তারা সবসময় কোনো না কোনো যুদ্ধ চালিয়ে যায়। এবং এমন কোনো আমেরিকান সরকার আসে নাই যারা যুদ্ধে জড়িত হয়নি। ট্রাম্প একটা প্রলিফিক লায়ার, তার মিথ্যা কথা বলতে কোনো কিছু লাগে না। প্রথম টার্মে সে বুঝে উঠতে পারে নাই, তো এইবার কিন্তু একেবারে প্রথম থেকেই সে ওয়ার মঙ্গার। আগের টার্মে সে একটা ওয়াল নির্মাণ করবে, এই কার টাকায় নির্মাণ করবে সেটাও আবার ওই মেক্সিকোর টাকায়। এবার ওখানে ওই 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 ম্যাডনেস তার ভিতরে নাই, এবার যুদ্ধে ঢুকে গেছে। এবং এই যে বিভিন্ন দেশে তারা রেজিম চেঞ্জ অথবা তাদের এই যুদ্ধ চাপিয়ে দেয়, এর মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক লুটপাট। এবং এইবারের যে ইরানের যুদ্ধটা, এইটার মূল হলো ওই ভেনেজুয়েলার মতো যে তাদের তৈল তৈল সম্পদ যেটা আছে সেইটির উপর এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমেরিকার অনেক অ্যানালিস্ট অলরেডি স্পষ্টভাবে বলেছে, দিস ইজ নাথিং বাট প্লান্ডারিং দ্য অয়েল, এই তৈল সম্পদ লুট করার জন্য। তো আমেরিকা ভিয়েতনাম থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, আফগানিস্তান থেকেও পালিয়েছে। আর সবচেয়ে তিনটা অযাচিত যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছে, সেটা একটা ছিল ভিয়েতনাম ওয়ার, আর একটা ছিল ইরাকের উপরে যে তাদের তাদের আক্রমণ। সেখানে টনি ব্লেয়ার, বিং দ্য প্রাইম মিনিস্টার অফ ইউকে, ওয়ার্ক লাইক এ ফরেন মিনিস্টার অফ ইউএসএ। তো সে বলে বসলেন যে ইরাক ক্যান অ্যাসেম্বল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইন 40 মিনিটস, যেটা সম্পূর্ণ ভুল ইন্টেলিজেন্স তথ্য ছিল। এবং সেই জন্য টনি ব্লেয়ারকে কোনো পেনাল্টি পেতে হয় নাই, কোনোভাবে প্যানালাইজড হয়নি। সো এই যুদ্ধগুলো মূলত ওই যে ইরাকের যুদ্ধটা ছিল, ওটা ইরাকের তৈল সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য। এবং এবার ইরানের উপর যেটা হয়েছে, এটারও মূল উদ্দেশ্য এটা। এইটার সাথে নেতানিয়াহুরা ইসরায়েল বসেছিল লাস্ট 40 ইয়ার্স। নেতানিয়াহু বলে বসলেন যে তার 40 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। কি পূরণ হয়েছে? যে আমেরিকাকে নিয়ে ইরানের উপরে আক্রমণ, ইরানকে ডিস্ট্রয় করা। এতদিন পারে নাই, এবার এটা শুরু করতে পেরেছে। কারণ তাদের অ্যাসেসমেন্টে তারা ভেবেছে যদি ইরানের নিউক্লিয়ার হেড থাকে তাহলে প্রথম টার্গেট এটা ইসরায়েল হতে পারে। তো সেইভাবে আমেরিকান এই যে ম্যাট ক্যাপ ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। এবং ট্রাম্পকে এখন বলা হয় এ স্টুজ অফ নেতানিয়াহু। নেতানিয়াহুর কাছ থেকে সে বুদ্ধি নেয়, পরামর্শ নেয় কিভাবে সে এই সরকার চালাবে। তো ইউক্রেন যখন আক্রমণ করেছে রাশা, তারা ভেবেছিল 24 ঘন্টার ভিতরে তারা কিয়েভ পৌঁছে যাবে এবং তাদের পতন হয়ে যাবে। একইভাবে এই ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল যে 24 ঘন্টার ভিতরে তারা ইরানকে বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। সেইখানে এখন তো 2 সপ্তাহ বেশি চলে গেছে। সো এই যুদ্ধ আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য এত সহজ হবে না। এক সময় তারা এইখান থেকে সেফ এক্সিট খুঁজবে, যে কিভাবে এখান থেকে মুখ রক্ষা করে তারা সরে যেতে পারে। যার জন্য ট্রাম্প তার স্টেটমেন্টে বলা শুরু করছে তারা এই যুদ্ধে ইতিমধ্যে তারা উইন করেছে। এটা তার ভাষণ, হুইচ ইজ নট কারেক্ট। এবং একটা অত্যন্ত খারাপ উদাহরণ ট্রাম্প সৃষ্টি করেছে। একটা দেশের সরকার প্রধানকে সে হাইজেক করে নিয়ে আসছে। দ্য কনসেপ্ট অফ সভরেন্টি, ইন্টারন্যাশনাল আইন টেন, এগুলো তো বলতে আর কিছু নাই। এবং আরেকটা দেশের সরকার প্রধান সহ 40 জন টপ নেতাকে হত্যা করা, এইটা একদিকে ডাইরেক্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদিও অনেক কমেন্টেটর বলে থাকে আন্তর্জাতিক আইন বলতে এখন আর কিছু নাই,
এটা রাইট ইজ মাইট, এবং এইটার একটা স্পিল ওভার এফেক্ট, একটা কনসিকুয়েন্স হতে বাধ্য, যার জন্য আপনি দেখবেন যে এইটা এই সেন্সে লং টার্ম যাবে যে ইরানও চেষ্টা করবে কখনো না কখনো এইটার বদলা নিতে, এবং সেই বদলা নিতে যে যদি অন্য কেউ এইভাবে অ্যাসাসিনেটেড হয়, সেটাও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। মোদ্দা কথা হলো যে পৃথিবী আসলেই এই আমেরিকা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইউরোপের অনেক রাষ্ট্র এখন আমেরিকার সাথে হাত মিলাতে চাচ্ছে, যেখানে আমেরিকা ইউকে যে এই যুদ্ধে জয়েন করতে চায় সেটা রিজেক্ট করেছে, এই বলে যে অলরেডি আমরা তো এই যুদ্ধে জিতে গেছি, তোমার আর আসার দরকার নাই। একইভাবে যদি চায়না এবং রাশিয়া, তারা তো গোপনে না, অনেকটা ওপেনই তারা অস্ত্র সরবরাহ করছে এবং যত ধরনের রসদ দেওয়ার সেটা ইরানকে দিচ্ছে। তো এইভাবে যদি আরো কিছু রাষ্ট্র জড়িয়ে যায়, তাহলে অবশ্যই এটা একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে রূপ নেবে বলে আমার ধারণা, এবং এটার কনসিকুয়েন্স অত্যন্ত ডেভাস্টেটিং হবে। কিন্তু ইরান একটা বড় দেশ, তাদের জনসংখ্যা আছে 9 কোটি, তাদের যে ভৌগোলিক অবস্থান এবং যে যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, পর্বত, বিভিন্ন ভূমি, তাতে আমেরিকার জন্য স্থল অপারেশন করা এত সহজ হবে না। সো এটা যদি আমেরিকা স্থল অভিযান করে, তাহলে তাদের পরিণতি আসলে ওই আফগানিস্তানের মতো হতে পারে। তো এইটা এখন ক্রমান্বয়ে ইউএসএ এবং ইসরায়েল বুঝে যাবে, এবং ইভেনচুয়ালি তারা হয়তো একটা কৌশল খুঁজবে একটা সিজফায়ার করার জন্য। সেটা নির্ভর করবে ইরান ইতিমধ্যেই তারা করছে যে তারা সিদ্ধান্ত নেবে এই যুদ্ধ কখন শেষ হবে না হবে। সো এটা একটা আন্তর্জাতিক রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে অত্যন্ত একটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি হলো। এইভাবে বিনা উস্কানিতে একটা দেশে আক্রমণ করা, এইটা একটা খারাপ নজির হিসেবে স্থাপন হবে, এবং এইটার পাল্টা পাল্টা যে কনসিকুয়েন্স, সেটাও ভবিষ্যতে আমরা দেখতে পারি। ধন্যবাদ।